সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং আলোকচিত্রী সুমন ইউসুফের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলা প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। 21টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। আলিয়াস ফসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী রিফ্লেকশনস বাই লুবনা চারিয়া। বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 17 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। এখন বলো কি জন্য এসছো? দাদা, আমাকে একটা স্মারকপত্র লিখে দিতে হবে। কেন? স্মারকপত্র দিয়ে কি হবে? অলোকদা বলল, মন্ত্রী মহোদয় বলেছেন স্মারকপত্র লিখিতভাবে সেক্রেটারির কাছে জমা দিতে হবে। তুমি কি মিসি বাবার কাছ থেকে এসছো? মানে উনি কি আমাকে ওটা লিখে দিতে বলেছেন? রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। যার চোখ তাকে আর মনে পড়ে না, চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। রাত 9টা 40 মিনিটে থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। হ্যাঁ বলো। তাহলে বিয়েটা করেছিলাম কেন আমরা? সংসার করার জন্য। সেইটাকে সংসার বলে? সংসার করার সময়টা কোথায় তোমার কাছে? তুমি তো সারাক্ষণ শুটিং নিয়েই বিজি। রাব্বি, তুমি কিন্তু সব জেনে শুনে আমাকে বিয়ে করছিলা। আর আমি প্রেম করতে চাই নাই কিন্তু তোমার সাথে। তুমি লুকায়ে প্রেম করে আমাকে বিয়ে করেছো। হ্যাঁ প্রেম করেছি সংসার করব বলে। রাত 11:30 দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 মিনিটে রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী সুমন ইউসুফের আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আলোকচিত্রী সুমন ইউসুফ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো জি ভালো আছি। তো আলিয়াস ফসেসে আপনার একক চিত্র প্রদর্শনী চলছে, যেটা নভেম্বরে প্যারিস, এবং সেটা হচ্ছে 4 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত বেশ কিছুদিন হয়ে গিয়েছে এই প্রদর্শনীর, তো রেসপন্স কেমন পাচ্ছেন প্রথমে সেটা জানেন? খুবই ভালো, অনেক দর্শক আসছেন দেখতে এবং প্রতিদিনই ইন্টারভিউ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আর এই এক্সিবিশনটা আমার দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী, তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি খুব গুরুত্বের সাথে এক্সিবিশনটাকে নিচ্ছি আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেহেতু দ্বিতীয় আপনার প্রদর্শনী, তো কিভাবে উদ্বোধনী অনুষ্ঠানটাকে সাজিয়েছিলেন? উদ্বোধনীটা খুবই আমার দিক থেকে আনন্দের ছিল, কারণ হচ্ছে যে ওখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, এবং গেস্ট অফ অনার ছিলেন আবির আব্দুল্লাহ আলোকচিত্রী। তো সেই জায়গা থেকে অনেক মানুষের সমাগমও হয়েছে। একটু বৃষ্টি ছিল কিন্তু তাতে খুব একটা অসুবিধা হয়নি, অনেকে আফসোসও করেছে আসতে পারেনি, সে আমাকে ফোন করে জানিয়েছে, কিন্তু তারপরে সব মিলিয়ে খুব ভালো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। তো যে নামটা সেটা হচ্ছে নভেম্বরে প্যারিস,
হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে নভেম্বরে প্যারিসের কোন বিষয়টা আসলে আপনি এখানে ফুটে তুলতে চেয়েছেন? মানে আমি আসলে নভেম্বর মাসে প্যারিসে ছিলাম গত আচ্ছা, বছর। আচ্ছা। তো আমি গিয়েছিলাম আমার একটা আলোকচিত্র প্রদর্শনীর একটা আমন্ত্রণ পেয়ে, এটা ফাউন্ডেশন আলিয়াস প্রসেস, ওরা প্যারিসের, ওরা আমাকে ইনভাইট করে। আচ্ছা। তো তখন আমার প্রদর্শনী উদ্বোধন হয় নভেম্বরের 12 তারিখে এবং সন্ত্রাসী হামলাটা হয় নভেম্বরের 13 তারিখ রাতে। আচ্ছা। তো আমি প্রথম থেকেই ছবি তুলছিলাম, আমি 3 তারিখে প্যারিস যাই। তো যে তারপর আমার ছবি তোলা বরাবরই প্রতিদিনই আমি একটু একটু করে ছবি তুলি। তো হামলার ঘটনার পর থেকে আমার ছবি তোলার ধরনটা একটু বদলে যায়, কারণ তখন আমি ভাবি যে আমরা যুগ যুগ ধরে যেভাবে যেই প্যারিসকে দেখে আসছি, ঠিক এই মুহূর্তে সেই প্যারিস এখন নাই। কি অবস্থা এখন? হ্যাঁ, এখন মানুষের মানসিক জায়গা বা একটা ভয় বা একটা অন্যরকম একটা ব্যাপার কাজ করতেছে, সেই জিনিসগুলো এবং আনন্দ। একটা হয় কি, নভেম্বর মাসকে বলা হয় ফ্রান্সে আর কি, যে প্যারিসের যে উৎসবের মাস। আচ্ছা। তো এই উৎসবের মাসে এখানে প্রচুর আলোকচিত্র, পেইন্টিং, স্কাল্পচার এগুলোর প্রদর্শনী চলতেই থাকে, সিনেমা, থিয়েটার, মানে সরগরম মানুষ একদম, এবং সারা পৃথিবীর সব মানুষ সেই নভেম্বর মাসে ভিড় করে প্যারিসে। আচ্ছা। তো সেই সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমিও যেহেতু ওই সময় ছিলাম, এবং হামলাটা যখন হয় তখন কিন্তু সবকিছুই কিন্তু মানে স্থবির হয়ে যায়। আচ্ছা। এবং একটা পর্যায়ে তখন একটা হঠাৎই একটা পরিবর্তন লক্ষ্য করা যায় মানুষের। তো এটা তো আপনি 2015 নভেম্বরের কথা বলছেন। 2015 সালের নভেম্বর মাসে আর কি। তো আচ্ছা। যার কারণে তখন আমি ভাবি তাহলে এত বড় একটা ঘটনা, এটা নিশ্চয়ই আমাকে ওইভাবে ভাবতে হবে এবং ভেবে একটু ছবি তুলতে হবে। এবং আমি ছবি তুলেছি ওইভাবে যে আমি চেষ্টা করেছি যে খুব আমার ব্যক্তিগত একটা ডায়েরির মতন একটা কাজ তৈরি করতে, যে কেবলই একটা রিপোর্টেজ না, যে যদিও আমি একটা দৈনিক পত্রিকায় চাকরি করি প্রথম আলোতে, কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি যে আমি কতটা আমি আমার ব্যক্তির জায়গা থেকে যে আমি কিভাবে প্যারিসকে ফিল করেছিলাম এবং আমি এখানে এই ঘটনার পরের মানুষদের সাথে আমার কি ধরনের একটা সম্পর্ক হলো বা আমি কিভাবে তাদেরকে আবিষ্কার করলাম, সেই জায়গাগুলো তুলে ধরার। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি গিয়েছিলেন কিন্তু প্যারিসে অন্য কারণে, তারপরে এরকম একটা হামলা হয়ে গেল, তারপরে সেই হামলার বিষয়গুলো আপনি দেখলেন, ছবি তুললেন, আপনি বললেন সবার সাথে কথা বললেন, এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। একটা বড় সমস্যা ছিল ভাষার সমস্যা, যে আমি যদিও ফ্রেঞ্চের ভাষার আমি ছাত্র, আমি আলিয়াসে 1 বছর পড়েছি ফ্রেঞ্চ ভাষা। তো সেই জায়গা থেকে আমি কিছুটা পেরেছি যোগাযোগটা করতে ভাষা দিয়ে। আর কিছু আছে যে আমার কিছু বন্ধু আছে, ফরাসি বন্ধু, ওরা আমাকে একটু সাহায্য করেছে। আবার আমি এমনও হয়েছে যে আমার কিছু ফরাসি বন্ধুদের ইন্টারভিউ করেছি আমি, যে মানে তারা কি ভাবছে বা তাদের কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে সারা বিশ্বের যে পরিস্থিতি সবকিছু নিয়ে। তো ওইভাবে এক অর্থে আমাকে অনেকেই খুব সহযোগিতা করেছে এবং সবাই যখন দেখেছে যে আমি একটা কাজ করছি সেই জায়গা থেকে। এবং বাংলাদেশ থেকে আলিয়াস প্রসেসের ডিরেক্টর ব্রুনো প্লাস, আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ উনি আমাকে প্রতিনিয়ত ইমেইলে আমার সাথে যোগাযোগ করতেন এবং আমাকে খুব গাইড করতেন যে আসলে আমার কোথায় যাওয়া উচিত বা কি করা উচিত বা কাদের সাথে যোগাযোগ করা উচিত। হ্যাঁ, তো সেটা আমাকে খুব সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখানে আপনার প্রদর্শনীতে কটি ছবি আছে? আমার প্রদর্শনীতে আছে হচ্ছে সর্বমোট 21টি ছবি। 21টি ছবি। তো আপনি তো ওখানকার সিচুয়েশন তখন দেখেছেন, তখন তো নিশ্চয়ই অনেক ছবি তুলেছেন, সেখান থেকে বেছে বেছে আপনি 21টি ছবি করেছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার প্রদর্শনীতে একজন কিউরেটর হিসেবে কাজ করেছেন তুর্য চৌধুরী, উনি আলোকচিত্রী এবং স্থপতি। তো আমি আসলে ওর কাছেই কাজটা ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম যে আপনি আপনার মতো করে দেখেন যে কি করা যায়। তো সে ওইভাবেই ভেবেছে, সে খুবই তরুণ বয়সে, সে ওইভাবেই ভেবেছে এবং সে একটা চমৎকার একটা মাল্টিমিডিয়া বানিয়েছে, 4 মিনিটের মাল্টিমিডিয়া। সেটা হচ্ছে কারণ 21টি ছবি তো এসেছে প্রায় অনেক ছবি থেকে। হ্যাঁ, এবং আপনি তো অনেক ছবি থেকে বাছাই করাটাও কিন্তু কঠিন কাজ। এখন নিজের ছবি বাছাই করা আরো কঠিন, যে কারণ আমার প্রত্যেকটা ছবির সাথে আমার একটা আবেগিক সম্পর্ক, আমি কোনোটাই বাদ দিতে পারি না। আরেকজন হলে সেই শাসনের জায়গাটা করতে পারে যে না, এটা হবে না। তো সেই জায়গা থেকে আমরা আরো প্রায় 30 থেকে 40টা ছবির আমরা একটা স্লাইডের মতন একটা মাল্টিমিডিয়া করেছি। ওখানে আমরা একটা ওপেন সোর্স থেকে একটা হামলার একটা ভিডিও ফুটেজ নিয়েছি, ওইভাবে করে কিছু মিউজিক দিয়ে আমরা একটা মাল্টিমিডিয়া বানিয়েছি। এটাও গ্যালারিতে দেখানো হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। এবং আজকে থেকে এটা অনলাইনে পাওয়া যাবে ইউটিউবে, নভেম্বর ইন প্যারিস লিখে সার্চ দিলে এটা ইউটিউবে পাওয়া যাবে। এটা আজকে 1 বছর মানে পূর্ণ হলো প্যারিস হামলা, নভেম্বর 13 তারিখে তো আপনার হয়েছিল। ওকে, তো সেক্ষেত্রে আপনার এই যে এটা হচ্ছে আপনার দ্বিতীয়
একক আলোকচিত্র প্রদর্শনী। প্রথম প্রদর্শনীটা আপনার একটা নদীকে নিয়েছিল, পদ্মা নদীকে নিয়েছিল। হ্যাঁ, তো সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যেহেতু প্রথম এক্সিবিশন, ওটাও তো অন্যরকম একটা ফিলিংস ছিল। হ্যাঁ, অবশ্যই ওইটা আমার জীবনে একটা বড় ধরনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে ওইটাও আমার আলিয়াস প্রসেসেই হয়। ওই এক্সিবিশনটার পিছনের গল্প হচ্ছে আমি 4 বছর ধরে পদ্মা নদীর ভাঙন, নদীর কাব্যিক জায়গা বা মানুষের সংগ্রাম, এগুলো নিয়ে আমি কাজ করছিলাম। আমি চরে থাকতাম, আমি অনেক সময় রাজশাহীর দিকে আমি কাজটা করছি। তো ওইটার থেকে আমি 13 সালে ফ্রান্সে একটা পুরস্কার পাই। তারপরে ওরা আমাকে বলে যে আলিয়াস প্রসেস একটা এক্সিবিশন করার জন্য। তো তখন আমি 14তে এসে 14 জানুয়ারিতে আর কি এক্সিবিশনটা হয়, ফার্স্ট সলো আর কি আমার। তো সেইটার আমার অনেক ভালো একটা রেসপন্স এসেছিল এবং ওই কাজটা আমি এখনো করছি, এখনো চলছে। ওটা কি সিরিজ ওয়াইজ ছিল? সিরিজ, জি। ওটা আমার একটা লং টার্ম প্রজেক্ট এবং আমি হয়তো আর 2 বছর বা 3 বছর পরে একটা আলোকচিত্র নিয়ে একটা বই করব আর কি এই কাজটা নিয়ে আমার। চমৎকার। মোটামুটি এখন তাহলে ওই পদ্মা নদীকে নিয়ে যে সিরিজটা, সেটার কাজে আপনি ব্যস্ত আছেন? অবশ্যই জি। তো একক প্রদর্শনী শুনলাম, তারপর এর আগের প্রদর্শনীর কথাও শুনলাম। এছাড়াও দেশের বাইরেও তো আপনার বেশ কিছু প্রদর্শনী হয়েছে। জি, দেশের বাইরে আমার উল্লেখ করার মতন হয়েছে গত বছর 2015 সালে দুটো আমার প্রিন্ট এক্সিবিশন হয়েছে। একটা হচ্ছে মস্কোতে ওইটা একটা ফেস্টিভ্যাল ছিল, এন্ড্রিস্টেন ইন্টারন্যাশনাল প্রেস ফটো কন্টেস্ট ছিল, কন্টেস্ট প্লাস ফেস্টিভ্যাল। তো ওইখানে আরেকটা হচ্ছে বুলগেরিয়াতেও, এবং 2 জায়গায় আমার নদীর কাজটা এক্সিবিশন হয়েছে আর কি। তো আমি এই মুহূর্তে যেটা করি কি, যে আমি একটা কাজে নিজেকে পরিচিতি করতে চাই, মানে একটা দীর্ঘ সময় ধরে। হয়তো আমি 10 বছর এই কাজটাই গুরুত্বের সাথে করব, কারণ এই জন্যই আমি আমার যত আন্তর্জাতিক জায়গাগুলোতে আমি এই কাজটাই বিভিন্ন জায়গায় মানে অংশগ্রহণ করি আর কি কাজটা নিয়ে। তো দেশের বাইরে বিভিন্ন প্রদর্শনীতে আপনি অংশগ্রহণ করেছেন, তাদের কাজ দেখেছেন, তাদের শিল্পীদের সাথে কাজ করার সুযোগও হয়তো হয়েছে। তো কি মনে হয় যে দেশের বাইরে যেসব আলোকচিত্রগুলো আছে, আমাদের দেশে সেই তুলনায় আলোকচিত্রের অবস্থাটা কি রকম? আমাদের দেশে এখন অনেক ভালো কাজ হচ্ছে, আমি মনে করি অনেক ভালো। এখন অনেক তরুণ আলোকচিত্রীরা এখন কাজ করছেন এবং তারা আন্তর্জাতিকভাবেও অনেক স্বীকৃত। সেই জায়গা থেকে আমরা এখন একটা সম্ভাবনার মানে ঠিক দরজায় দাঁড়িয়ে আছি আমি মনে করি। এইখানে যদি আরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়া যায় এবং সহযোগিতা পাওয়া যায়, আলোকচিত্রীরা যদি, একটা বড় অসুবিধা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা বিভিন্ন দেশে ভিসা পাই না। এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে একজন ইউরোপিয়ান বা আমেরিকান বা ব্রিটিশকে ভিসার জন্য কষ্ট করতে হয় না, কিন্তু আমরা যেমন একটা ঘটনা ঘটলে আমরা আফগানিস্তানে যেতে পারি না, একটা ঘটনা ঘটলে আমরা হুট করে কম্বোডিয়াতে বা মিয়ানমারে যেতে পারি না, অনেক জটিলতা। তো এইগুলো যদি কেটে যায় তাহলে আমরা এই মানে আন্তর্জাতিক অঙ্গনে আমি মনে করি আমাদের আলোকচিত্রীরা সবাই অনেক ভালো করবে। অবশ্যই, সেটা আমরাও সেটা আশা করছি। তো এই যে ফটোগ্রাফি, আলোকচিত্র, তো এটার অনুপ্রেরণাটা আপনার কবে থেকে কিভাবে আসলো এই ব্যাপারে কাজ করার? প্রথম আমার 2002-এ আমি শুরু করি। তো তখন একটা বেসিক কোর্স দিয়ে শুরু করি এবং তখন আমি ভাবছিলাম যে কি করা যায়। তো তারপর একটা লম্বা সময় ধরে আমি যখন কাজ করা শুরু করলাম, আমি আমার বিভিন্ন আলোকচিত্র বন্ধুদের সাথে পরিচয় হয়, তাদের সাথে কথা বললাম, সবার সাথে কি করা যায়, এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা, কারণ তখনও বাংলাদেশে আলোকচিত্র অত বেশি হয়তো সারা জায়গায় আসেনি। তো যার কারণে আমার প্রায় 5 বছর সময় লেগেছে যে আমি এটা কি আমার প্রফেশন হিসেবে নিব কি নিব না। আমার পরিবার থেকে আমাকে বলছিল যে না, এটা করে কি হবে, এটার কোনো ভবিষ্যৎ নাই। তারপরে আমি মোটামুটি প্রফেশন হিসেবে কাজ শুরু করি আমি 2005 থেকে। আচ্ছা, তো 5 থেকে যখন শুরু করি তারপর আমার একটা লম্বা সময় বিভিন্ন এনজিওর সাথে কাজ ছিল। আপনার আমার প্রথম কাজ ছিল, আমি সৌভাগ্যবশত আমার একজন পরিচালক মোর্শেদুল ইসলামের একটা সিনেমা খেলাঘর, আমি ওইটাতে আমি একজন মানে যাত্রা শুরু করি, যে একজন কি বলে কমার্শিয়াল ফটোগ্রাফার হিসেবে একদম আয় করা যেটাকে বলে। তো ওইটার পরে তারপর আমি, এবং ওইটা আমার একটা আনন্দের ব্যাপার ছিল। তো ওইটার পরে তারপর আমি চলে গেলাম হচ্ছে এনজিওর সাথে, আমি সেভ দ্য চিলড্রেনের সাথে কিছু বছর কাজ করি, তারপর একটা লম্বা সময় কাজ করি ব্র্যাকের সাথে, তারপর আরও অনেক ICDDRB ওদের সাথেও কাজ হয়। তো তারপর এই 2 বছর হলো আর কি যে প্রথম আলোর সাথে এখন কাজ করছি আর কি। আচ্ছা, তো মোটামুটি এখনো অনেক কাজ হাতে আছে এবং নতুন নতুন অনেক কাজের পরিকল্পনা আছে এবং আমরাও আশা করছি সামনে অনেক নতুন নতুন কাজ আমরা আপনার কাছ থেকে পাবো। তো শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ফ্রেঞ্চ এম্বাসি আলিয়াস প্রসেসকে আমার প্রদর্শনী আয়োজন করার জন্য, এবং এনটিভিকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে অতিথি করে আনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যায়, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondhaya@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ।
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।